আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারিয়া শারমিন এবং আমি পারভিন মিতু। সংস্কারের কথা বলে সরকার নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ৫ আগস্টের পর জন্ম নেওয়া কয়েকটি দল ছাড়া বাকি সবাই নির্বাচন চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এইসব কথা বলেন, জানাচ্ছেন রুদ্র রফিক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী কৃষক দলের আলোচনা সভা। কৃষক উৎপাদন কিন্তু আরো অনেক বৃদ্ধি পেয়েছিল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন, দেশে নির্বাচন চায় না একটি কুচক্রী মহল। আয়নাগরে গিয়েছি কিসের জন্য? এই অধিকার আদায়ের জন্য। আর সেই অধিকার আদায়ের কথা বললেই যদি আপনারা নারাজ হন মাননীয় প্রধান উপদেষ্টা, সেটা খুব দুঃখজনক। নির্বাচন বিলম্বিত হওয়ার একটিও কারণ নাই, আপনার সামনে যুক্তি নাই। কেন আপনি ডিসেম্বরের বাইরে গিয়ে নির্বাচন দিবেন, সেটার পক্ষে একটিও যুক্তি নাই। জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় অংশ নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্রে উত্তরণে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। নির্বাচন ডিসেম্বরের মধ্যে চাই না কারা? তাইলে বলি, এই যে কয়টি দল যাদের নিবন্ধন হয় নাই, যাদের জন্ম ৫ই আগস্টের পরে, একটি নির্বাচন ডিসেম্বরের মধ্যে অবশ্যই হতে হবে। যাত্রাবাড়িতে দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, যে কোনো মূল্যেই রাজনৈতিক সরকারের ক্ষমতায় আসা উচিত। সংস্কারের কথা বলতে বলতে একজন নিজের ফ্যাসিবাদী চরিত্র স্পষ্ট করবেন জনগণের সামনে, এটা আমরা আগেই আশা করেছিলাম। এই সরকার ফ্যাসিস্টের কথা বলতে বলতে একসময় নিজেই ফ্যাসিস্ট হয়ে যাবে। যারা আজকে নির্বাচনের বিপক্ষে বলছেন, বলেন, অধিকার তো আছেই বলার, আপনাদের বলতেই পারেন। নির্বাচনের পক্ষে বলার অধিকার আমাদের আছে, কিন্তু এই নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করা যাবে না। দেশের চলমান অস্থিরতা দূর করতে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মনে করেন আব্বাস। দেশের রাজনৈতিক এবং নির্বাচনী সরকার। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। গণহত্যা সহ ৫ অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হচ্ছে কাল সকালে। জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনায় একথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, বিচার এগিয়ে নিতে প্রসিকিউশন দৃঢ় প্রতিজ্ঞ। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার করো শীর্ষক আলোচনার আয়োজন করে বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকার। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনাকে গুম ও আয়নাঘরের নিউক্লিয়াস উল্লেখ করে বলেন, আসছে ডিসেম্বরের মধ্যে বিচারের উল্লেখযোগ্য অগ্রগতি আসবে। জুলাই আগস্টে গণহত্যায় ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা সহ ৫ অভিযোগের কথা জানান তিনি। যে গুম বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম, যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। তাজুল ইসলাম বলেন, 10 থেকে 15টি উল্লেখযোগ্য গুমের ঘটনার তদন্ত শেষ হয়েছে। প্রতিবেদনগুলো পাওয়া যাবে আগামী মাসের মধ্যে। তদন্তটা শেষ হতে এই যে সময়টা লেগেছে বা লাগছে, সেইটা যুক্তিসঙ্গত সময়। দুনিয়াব্যাপী যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালগুলো আছে, সেখানেও প্রথম তদন্ত রিপোর্ট 2 বছরের আগে কোথাও আসেনি। আমাদের প্রথম তদন্ত রিপোর্ট 6 মাসের মাথায় আমরা পেয়েছি। গুমের মামলার অধিকাংশ বলা যাবে না, যেহেতু হাজার হাজার অভিযোগ আছে, অন্তত 10-15টা উল্লেখযোগ্য ঘটনা বা গুমের তদন্ত সম্পন্ন প্রায় জুন মাসের মধ্যেই সেগুলো রিপোর্ট আপনারা পাবেন ইনশাআল্লাহ। চিফ প্রসিকিউটর জানান, বিচারে আন্তর্জাতিক মানদণ্ড ও মানবাধিকার রক্ষার বিষয়ে প্রসিকিউশন সতর্ক রয়েছে। খান আলামিন, আরটিভি, ঢাকা। 4 দিনের সফর শেষে জাপান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। শনিবার স্থানীয় সময় সকাল 11:20 তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। এই সফরে বাংলাদেশকে অনুদান দেওয়া সহ 2 দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে। এর আগে গেল 27 মে রাত 2:15টার দিকে জাপানের উদ্দেশ্যে রওনা হন। দেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশের কারণে অধিকাংশ শিল্প প্রতিষ্ঠান আইসিইউতে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী নেতারা। দেশের বাজেট সংলাপে তারা আরও দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে ব্যবসায় 1% লাভ হচ্ছে না, রয়েছে গ্যাস ও বিদ্যুতের সংকট। এদিকে অর্থনীতিবিদ ও বিশিষ্টজনরা জানান,
ব্যবসা খাতের উন্নয়নে বাজেটে সুনির্দিষ্ট বিষয়গুলো বাস্তবায়ন না হলে সুফল আসবে না বলেও মনে করেন তারা। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। সোমবার 2025-26 অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বাজারে অস্থিরতা ও উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় যখন কমেছে, দুর্বল শ্রমবাজার ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ধীরগতির কারণে বাংলাদেশে এবছর আরও 30 লাখ মানুষ অতি দরিদ্র হবে বলে শঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। অতি দারিদ্র্যের হার বেড়ে হবে 9.3 ভাগ। 2024 সালে তা ছিল 7.7%। এমন পরিস্থিতিতে রাজধানীর কাকরাইলে দেশ টিভির আয়োজনে দেশ বাজেট ভাবনা 2025-26 সংলাপ অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী নেতারা বলেন, বর্তমান অস্থিতিশীলতার কারণে বিপদে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। 29% ছিল, কমে এখন 26% নামিয়ে আসছে। একটা দেশে যদি সঞ্চয় কমে যায়, সেদিকে বিনিয়োগটা কোত্থেকে আসবে? বর্তমানে যে পরিস্থিতি 1% প্রফিটও আসে কিনা অনেকের আমার সন্দেহ আছে। এবং আমি দীর্ঘদিন যাবত বলে আসছি যে ইন্ডাস্ট্রি, টোটাল ইন্ডাস্ট্রি আইসিইউতে আছে। অর্থনীতিবিদ ও বিশিষ্টজনরা বলেন, ভারসাম্যহীন কর কাঠামোর কারণে বাণিজ্য খাত গড়ে উঠছে না সঠিকভাবে। বাজেটের সংস্কার, কর বিন্যাস সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে জোর দেওয়া হবে বলে আশা তাদের। বিনিয়োগ যদি বাড়াতে হয় একটি প্রাইভেট সেক্টর লেড ইকোনমিতে, তাহলে আমাদের বিনিয়োগের পরিবেশ উন্নত করতে হবে এবং সত্যিকারের বিনিয়োগকারীদেরকে আমাদের সহায়তা করতে হবে। রাজস্ব নীতিটা প্রণয়ন করতে হয় যে এটা একটা ভারসাম্য তৈরি করে এবং এই ভারসাম্যটা শুধুমাত্র মানুষকে স্বস্তি দেওয়া না, এটা আরেকটা টুল হিসাবে ব্যবহার হয়। দেশের প্রতিটি সেক্টরের জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি দুর্নীতি রোধে প্রতিটি সরকারকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন বিশেষজনরা। সরকারের প্রচুর জায়গা পড়ে আছে যেখানে নবায়নযোগ্য জায়গা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। আজ থেকে তৈরি পোশাক কারখানাগুলোতে গ্যাস সংকট থাকবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে সাভারের আশুলিয়ায় পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন শেষে তিনি কথা জানান। এ সময় তিনি আরও বলেন, পল্লী বিদ্যুৎ সমিতিতে আন্দোলন করার কোনো কারণ নেই। আন্দোলনকারীদের যৌক্তিক দাবিগুলোর সমাধানের আশ্বাসও দেন তিনি। এর আগে উপদেষ্টা আশুলিয়া ঢাকা পল্লী বিদ্যুৎ 1 অফিস পরিদর্শন করেন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজকে থেকেই বাড়বে। অলরেডি 50 MMCFD বাড়ছে, আরও 100-150 MMCFD বাড়বে। আগামীকালকেই একটা সভা হবে, পল্লী বিদ্যুৎ আর আরএবির কি সম্পর্ক হবে সেটা নিয়ে একটা সভা হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে আমরা একটা কমিটি করছি, সেই কমিটির চূড়ান্ত রিপোর্ট, ফাইনাল রিপোর্ট কালকে ওরা প্রেজেন্ট করবে। তারপরে সেই রিপোর্টে চূড়ান্ত হওয়ার পরে আমরা ব্যবস্থা নেব। নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে 2 যাত্রীর মৃত্যু হয়েছে। দুপুর 4টার দিকে এই ঘটনা ঘটে। 39 জন যাত্রী নিয়ে ট্রলারটি মেঘনা নদী দিয়ে ভাসানচর থেকে হাতিয়ার দিকে যাচ্ছিল। এই ঘটনায় 17 জন যাত্রী নিখোঁজ রয়েছে। হাতিয়া থানার ওসি খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রবল ঢেউয়ে ট্রলারটি ডুবে গেলে 20 যাত্রী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন। বাকিদের খোঁজে উদ্ধার অভিযান শুরু করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। নিম্নচাপের প্রভাব কেটে গিয়ে স্বাভাবিক হয়ে আসছে দেশের আবহাওয়া পরিস্থিতি। তবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রভাবে উপকূলের বিভিন্ন জেলায় ক্ষতির চিহ্ন রেখে গেছে। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তলিয়ে গেছে মাছের ঘের, ফসলি জমি। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্র জানাচ্ছেন নাদিরা সুলতানা। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। এতে পটুয়াখালীতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য মতে 8টি উপজেলায় 1172টি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যাই করি আর ভাঙ্গে যায়, 10 টাকার ফিরে আমাদের দোকান এই ভাঙছে। মেম্বারের কাছে যাইয়ে বলি, হ্যাঁ কোনো গুরুত্ব আমাকে দেয় না। ভোলার চরফ্যাশন, মনপুরা ও তজুমুদ্দিনে 5000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে 1000-এর বেশি গবাদি পশু। এখনও পানিবন্দী আছে 3 থেকে 4000 পরিবার। এছাড়া লালমোহন ও তজুমুদ্দিন উপজেলায় 2 স্থান দিয়ে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এই বন্যা পানিতে তলাইয়ে ঘর, এখনই ঘরে পানি উঠতে আছে। আর বাসা বাড়ি একটার অর্ধেক হয়ে গেছে নদীতে, আর অর্ধেক আছে। বরগুনায় বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে 2টি গ্রাম। একই জেলার পাথরঘাটায় পানিতে তলিয়ে গেছে মাছের ঘের, ফসলের মাঠ। আবার বিভিন্ন জায়গায় অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রান্নাবাড়া সব বন্ধ, ওই জোয়ার কেবল হইছে। বেড়িবাঁধে ব্যাপক ক্ষতি হয়েছে নোয়াখালীর হাতিয়ায়। এতে শঙ্কায় রয়েছে প্রায় 20,000 পরিবার। জোয়ারে আমাদের পাইজাঙ্গাটা ভাঙ্গি একদম বিচ্ছিন্ন করে দিছে। এখন যদি এটা দ্রুত সংস্কার করা না হয় সবকিছু নষ্ট হয়ে যাবে। আমরা কত কষ্ট করি ঝালকাঠির কাঁঠালিয়ার বিষখালী নদীর 5 কিলোমিটার বেড়িবাঁধ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হুমকির মুখে রয়েছে মানুষের ঘরবাড়ি, ফসল। পানিতে প্লাবিত হয়েছে মাছের ঘের, খামার। বেড়িবাঁধ থাকে গেছে, বাড়িঘর তলাই যেতে পারে যে কোনো মুহূর্তে। আমরা কোথায় যাবো, আতঙ্কেতে আছি। বর্তমানে যে ভাঙ্গি গেছে এতে কাঁঠালে বাজারও ধরার সম্ভাবনা। বৃষ্টি আর পাহাড়ি ঢলে বেড়েছে সুনামগঞ্জের নদ-নদী ও হাওরের পানি। তবে এখনও সবকটি নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। এদিকে এই জেলায় আগামী 2-3 দিন বৃষ্টির সম্ভাবনা থাকলেও বন্যার শঙ্কা নেই বলে জানায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। নাদিরা সুলতানা, RTV। শুক্রবার দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ডাকাতের শিকার হয়েছেন এক প্রবাসী। তাকে বহনকারী মাইক্রোবাসের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ও মালামাল নিয়ে গেছে ডাকাত দল। ঘটনা টের পেয়ে ডাকাতদের ধাওয়া দেয় টহলরত হাইওয়ে পুলিশ। পরে তাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুড়ে পালিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হন। এদিকে গাজীপুরে কালিয়াকৈরে অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। পরিবার জানায় ডাকাতরা প্রায় 10 ভরি স্বর্ণালংকার, নগদ 2 লাখ টাকা ও একটি মোবাইল সেট নিয়ে গেছে। চিকিৎসক কর্মচারীদের সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সংঘর্ষের জেরে 4 দিন ধরে বন্ধ রয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালের সব ধরনের সেবা। এতে বঞ্চিত হচ্ছেন সাধারণ রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সমাধান না আসায় ক্ষুব্ধ তারা। আরও জানাচ্ছেন আলওয়ান খান। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসক কর্মচারীদের সঙ্গে গত 28 মে সংঘর্ষে জড়ান জুলাই গণ অভ্যুত্থানের আহতরা। এরপর থেকে বন্ধ রয়েছে চিকিৎসা সহ সব ধরনের সেবা। মাঝপথে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন অনেকে। গ্যাঞ্জার পরে হাসপাতালে কোনো ডাক্তার, নার্স কিছুই নাই, তা আমাদের চিকিৎসাও তো দিতেছে না। আজ শনিবারে আজকে অপারেশনের কথা ছিল, তার বুধবারে তো ঝামেলা লেগে গেছে, আমাকে আর কোনো কিছুই আর আসছে না। হাসপাতালের এমন পরিস্থিতির জন্য স্টাফরাই দায়ী বলে দাবি করছেন জুলাই অভ্যুত্থানের আহতরা। প্ল্যান করে যে আমাদের উপরে যে এই রকমের হামলা, এই যে আমাদের উপরে মারধর এই সমস্ত করবে, এটা তো আমরা কখনো আশাই করি না। সাধারণ মানুষের উপর তারা হামলা করে, সাধারণ মানুষকে 2-1 আহত উদ্ধার করতে গেলে তাদেরকেও মারধর করে। তবে এ বিষয়ে কথা বলার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। রেলে ঈদযাত্রার আজ প্রথম দিন। সকাল 6টা থেকে 9:30 পর্যন্ত ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে 12টি আন্তনগর ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে শুধুমাত্র রংপুর এক্সপ্রেস 20 মিনিট বিলম্বে ছাড়ে। সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদ উদযাপন করতে প্রিয়জনের কাছে ফিরতে মানুষের পদচারণা স্টেশন মুখর। যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্টেশনে 3 স্তরের চেকিং ব্যবস্থা রাখা হয়েছে। টিকিটবিহীন কেউ যেন স্টেশনে প্রবেশ করতে না পারে সেজন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেল পুলিশ এবং আনসার সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করছে। ঈদুল আজহা উপলক্ষে ঢাকার 2 সিটি এলাকায় বসেছে 19টি অস্থায়ী পশুর হাট। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 10টি ও ঢাকা দক্ষিণ সিটিতে 9টি অস্থায়ী হাট বসেছে। রাজধানী তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠে বসা হাটে গিয়ে দেখা যায় হাট জুড়ে সব দেশীয় গরু। এবার হাটে ভারতীয় গরুর দেখা মেলেনি। হাটগুলোতে এখনও তেমন ক্রেতার সমাগম দেখা যাচ্ছে না। বিক্রেতারা আশা করছে 2-3 দিনের মধ্যে হাটে মানুষ আসা শুরু করবে। তবে বিক্রেতারা বলছে এবারের গরু পালনে তাদের খরচের পরিমাণ গতবারের তুলনায় দ্বিগুণ, ফলে প্রত্যাশিত দাম পাওয়া নিয়ে তাদের শঙ্কা আছে। গঠনতন্ত্র মেনেই ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তাকে অপসারণের বিষয়ে আইসিসির সাথেও যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। বিকেলে পল্টনের সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সার্বিক পরিস্থিতি ঘোলা করার দায় ফারুক আহমেদের উপর বর্তায় বলেও এ সময় মন্তব্য করেন আসিফ মাহমুদ। ক্রীড়া পরিষদের এখতিয়ারের মধ্যে থেকেই অপসারণ করা হয়েছে বলেও জানান। বিসিবির বর্তমান পরিচালকদের কার্যক্রমও মনিটরিংয়ের মধ্যে আছে বলে জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এটা এমন না যে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বা এই কারণে আমরা তাকে সরিয়েছি। এটা একেবারে পারফরমেন্স বেসড। রিপোর্টে তদন্ত কমিটি, সত্যানুসন্ধান কমিটি যেই অংশীজনদের সাথে কথা বলেছে, বিপিএল সংক্রান্ত বিপিএলের সদস্য সচিব ছিলেন নাজমুল আবেদিন ফাহিম ভাই, ওনারা ওনাদের বক্তব্য সেখানে দিয়েছেন এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকেও পর্যন্ত দুর্বার রাজশাহীকে টিম দেওয়ার ব্যাপারে, মানে যাদেরকে টিমটা দেওয়া হয়েছে
আমরা আমাদের শঙ্কার কথা জানিয়েছিলাম। বিপিএল কেন্দ্রিক এই পরিস্থিতি তৈরি হওয়ার কারণে তাকে আমরা আনতে পারিনি, যেটা আমাদের জন্য, বোর্ডের জন্য একটা লজ্জাজনক। 3 জাতির প্রীতি টুর্নামেন্টে আজ মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। জর্ডানের কিং আবদুল্লাহ দ্বিতীয় স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে পিটার বাটলারের শিশুরা। দ্বিতীয় ম্যাচে 3 জুন লড়বে স্বাগতিক জর্ডানের বিপক্ষে। আগামী মাসে মিয়ানমার এশিয়ান কাপ বাছাইয়ের আগে এই টুর্নামেন্টে নিজেদের প্রস্তুত করতে চায় আফাইদা মারিয়ারা, তাই ম্যাচের প্রস্তুতিতেও ঘাটতি রাখেনি বাংলার মেয়েরা। বাংলাদেশ সময় শনিবার রাত 8টায় শুরু হবে ম্যাচটি। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।